আমি এই ক্যাপিটাল সিটির গ্রাউন্ড লেভেলে এই ধরনের কোনো আলামত দেখছি না যে হুম। নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে। আমি এরকম কোনো লক্ষণই তো আমি দেখছি না। আগামী 10 বছর 15 বছরে আমি এইরকম কোনো লক্ষণ দেখছি না। নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে, নতুন করে আবার আওয়ামী লীগ হবে, সেটা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের কোনো সদস্য বিহীন আওয়ামী লীগ হবে। এই কথাগুলো কিন্তু অনেক আগে থেকেই আসছে, বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এর কোনো লক্ষণ কিন্তু আমি দেখি না। হুম। আমি বিন্দু মাত্র এটার কোনো ইন্ডিকেশন আমি দেখছি না। তো কিন্তু কেন একটা যে মানুষ এগুলো আনন্দবাজার বলে, পত্রিকাতে যা আসছে এটাকে কিভাবে না দেখবেন? পত্রিকায় বললে আমার মানতে হবে? পত্রিকার মান তো দেখতে হবে। পত্রিকা তো অনেক কিছুই আসে, আমরা তো ঢাকা শহরেই বসবাস করি। হুম। সাগর ভাই, রাজধানী রাজধানীকে বাদ দিয়ে কিন্তু কিছু হয় না। আমি এই ক্যাপিটাল সিটির গ্রাউন্ড লেভেলে এই ধরনের কোনো আলামত দেখছি না যে হুম। নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে, নতুন আচ্ছা। নেতৃত্ব নিয়ে আসছে। না, আমি দেখছি না তো। আমি একটা মানুষ, আমি কিন্তু হেঁটে চলা মানুষ। হুম। আমার গাড়ি টাড়ি কিচ্ছু না, আমি রাস্তা দিয়ে হাঁটি, ফুটপাত দিয়ে হাঁটি। তাহলে যারা ফুটপাত দিয়ে হাঁটে তারা এগুলো ভালো জানে, কারণ সেখানে আমজনতা থাকে। তাদের কথা শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এরকম কোনো লক্ষণই তো আমি দেখছি না। এই কথাগুলো কোত্থেকে আসে আমি তাও জানি না। আমি আসলে বুঝতেই পারি কি না আওয়ামী এই লীগের ধরনের ফিরে কথা। আসার কোনো লক্ষণই আপনি দেখছেন না? না, আমি দেখছি না। আমি ফজলুর রহমান ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে পারি, উনি একজন বর্ষিয়ান নেতা এবং একদিন আওয়ামী লীগকে দীর্ঘকাল। দীর্ঘদিন সেবা দিয়েছেন। উনিও হুম। বলেছেন যে আগামী 10 বছর 15 বছরে আমি এইরকম কোনো লক্ষণ দেখছি না। আমি অবশ্য টাইম বার করছি না আমি হুম। কতদিন হবে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আবার আসবে কিন্তু রাজনৈতিক অঙ্গনে। বলছো তো নব্য আওয়ামী লীগ, নব্য আওয়ামী লীগ বলতে আবার মানে? নব্য আর পুরনো কি? হুম। পলিটিক্যাল পার্টি তো পলিটিক্যাল পার্টি, নব্য আবার আওয়ামী লীগ কি? মানে নব্য আওয়ামী লীগ হইলে নেতৃত্বে, আওয়ামী লীগ, না হলে মানে না। আওয়ামী লীগের। বাকি হুম। আবার আওয়ামী নব্য লীগের আবার আগের কি এগুলো? লিডারশিপ বাদ দিয়ে এখন নতুন নব্য করে হইতে নব্য। পারে যে দলটা এখন হয়েছে এনসিপি, হুম। ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এই দলকে আমি স্বাগত জানাই। এদেশের কিছু তরুণ যোদ্ধা, বিপ্লবী বলেন, আন্দোলনকারী বলেন, তারা এই দলটা করেছে এবং তাদের অধিকাংশ ছেলেরাই আমার সন্তানের বয়স। এবং দেখলাম যে তারা অত্যন্ত মেধা এবং অত্যন্ত তার্কিক, যথেষ্ট সুন্দর করে তর্ক করে, যার যে গুণ আছে এটা স্বীকার করেন না। আমি হুম। কেন বলছি, এনসিপি তে যারা আছে তারা তো আমার বয়সে যারা আছে, আমার সন্তানের বয়সী তারা। কেউ কেউ আমাদের পলাশ ভাইয়েরও সন্তানের বয়সী বলেন। তো এই ঠিক। যে ছেলেরা, তরুণ ছেলেরা যে পার্টিটা করেছে, অবশ্যই আমরা তো জীবনের বিকেল বেলায় পৌঁছে গেছি, তাই নয় কি? পৃথিবীতে আমাদের জীবন কিন্তু, দিন কিন্তু শেষ হয়ে গেছে। এই যে নতুন প্রজন্ম এসছে, নতুন একটি দল গঠন করে, আমরা তো চাইবো তাদের দলটা শক্তিশালী হোক এবং পরবর্তীতে তারা জাতির সেবা যাতে করতে পারে, জাতির দায়িত্ব যাতে নিতে পারে, সেই কথাটি তো আমাদের স্বীকার করতে হবে। আর হুম। আরেকটি জিনিস বলছেন, এটা আমাকে কিভাবে নিবেন, রাজনীতিবিদ যারা আছেন তারা হয়তো ভালোভাবে নিবেন কিনা জানি না। আমি হুম। গ্রাউন্ড লেভেলে আমি যাচাই বাছাই করি সবকিছু। হুম। জনগণের মধ্যে দুটো গ্রুপ আছে সাগর ভাই। হুম। একটি হলো পলিটিক্স করে না, যদি আপনাদেরকে তাদেরকে আম জনতা বলেন, বলতে পারেন। আরেক দল আছে দলীয় ভাবে বিভক্ত, কেউ বিএনপির সমর্থক, কেউ জামাতের সমর্থক, কেউ বা আওয়ামী লীগের সমর্থক, হুম। কেউ বা বামপন্থী, বামপন্থীদের সংখ্যা খুবই কম। এরকম দলে বিভক্ত। এলো এক জনসাধারণ। আর একটা হলো যারা একেবারেই কোনো রাজনীতি করেন না, নিরপেক্ষ। যারা রাজনীতির সঙ্গে যে সকল জনগণ যুক্ত না, তাদের সংখ্যা কিন্তু অনেক। এবং তাদের মধ্যে দেখেছি যে তার নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো বিকার নাই, তেমন কোনো আগ্রহ আমি দেখি না। তাদের একটা কমন চাওয়া আছে, সাধারণ চাওয়া, যে দেশটা ভালো হোক, ভালোভাবে হুম। চলুক, এখানকার মানুষ যাতে সুন্দর করে দুবেলা খেতে পায়, হুম। নিরাপত্তা পায়। তারপরে তাদের যাতে আপনার কারো যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, হুম। ব্যবসা বাণিজ্য যাতে ভালো চলে, এবং দ্রব্যমূল্য যাতে একটা স্থিতিশীল জায়গায় থাকে, যেখানে জনসাধারণ দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবে, বাজারে গিয়ে সুন্দর করে বাজারটা করতে পারবে তার চাহিদা অনুযায়ী, এগুলো চায়। এই চাওয়ার মানুষগুলো হুম। কিন্তু খুব একটা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না।
তো সেই জায়গাটা যেন ডক্টর ইউনূস রাজনীতি ৮ নিয়ে মাস মাথা ঘামায় হলো। না, কিন্তু নির্বাচন নিয়ে কি মাথা ঘামায় কিনা কি মনে করেন? জাস্ট দুই লাইনে যদি আমার বলেন। মনে হয় না যে খুব একটা মাথা ঘামায়। আমি তো বাজারে যাই, নিজে বাজার করি, এবং হুম। আমি যে বাজারটাতে যাই এটা খুব বড় একটি বাজার, সেখানে মানে পুরুষরাও যায়, মানে মহিলারাও এখন যায়। শান্তিতে আছে বলে আপনি দাবি করছেন, যে শান্তিতে আছে যে কারণে আর আমার নির্বাচন কাছে নিয়ে তো আমার কাছে তো বেশ শান্তি লাগে সাগর ভাই। আমি কি করব বলেন, আমার কাছে শান্তি লাগে। এখন অন্য যদি বলে যে অশান্তি, তার ব্যাপার। তো আই হ্যাভ গট এন ইন্ডিভিজুয়াল অপিনিয়ন ফ্রম হুম, মাই পার্ট। আমি হুম, যখন মোহাম্মদপুর কাঁচা বাজারে যাই, এটা কিন্তু বড় একটা টাউন হল, কাঁচা বাজারটা কিন্তু অনেক বড়। সেখানে হুম, পুরুষরাও যান এবং ভদ্র মহিলারাও যান। তাদের গসিপিং কিন্তু আমি শুনি একটা প্রপার ডিস্টেন্স থেকে। তারা অনেকেই বলে যে ভালোই তো, সুন্দর, ঝামেলা মুক্ত আছি তো। নির্বাচনের দরকার আছে, আমি কিন্তু এটা বলছি না যে হুম, নির্বাচন, অবশ্যই নির্বাচন দরকার আছে। নির্বাচন না হলে আপনি তাইলে তো, আপনি ইলেকশন হবে, একটা পলিটিক্যাল পার্টি আসবে, নির্বাচিত সরকার আসবে, হুম, জনগণের অনেকেরই তো, যারা রাজনীতি করেন তারাও তো চান নির্বাচনে অংশ নেবেন, বা হুম, তার দল নির্বাচনে, এটা দরকার আছে। কিন্তু আমি যেটা বলছি যে একটি আন্দোলনের মাধ্যমে বা বিপ্লব যাই বলেন, যে যার মাধ্যমে একটি সরকার গঠিত হলো, এটাও কিন্তু এক ধরনের নির্বাচন। কারণ হুম, যারা এই বিপ্লব করেছে বা আন্দোলনটা করেছে, তাদের মতামতের ভিত্তিতেই তো এই সরকারটা হয়েছে নাকি, আমি যদি হুম, ভুল না বলে থাকি। তারা হুম, কিন্তু দে হ্যাভ গিভেন এ কনসেন্ট টু ফর্ম এ গভর্নমেন্ট হেডেড বাই ডক্টর ইউনূস। তো হুম, সেইখানে এই জায়গাটাকে আপনার এড্রেস করতে হবে। এটাও এক ধরনের ওয়ান কাইন্ড অফ ইলেকশন বা হুম, সিলেকশন। আমি ইসলামিক হিস্ট্রি থেকে বলি, আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন উফাত হলো ওনার, উনি যখন উফাত হলেন, যে আমরা যা কে তিনি পৃথিবী থেকে যখন বিদায় নিলেন, তখন খিলাফতের সিলেকশন নিয়ে কিন্তু একটি মোটামুটি ইয়ে চলছিল, একটা সমস্যাই চলছিল যে কে খলিফা হবেন। এবং সেখানে মজলিস শুরার অন্যতম যিনি সদস্য ছিলেন আব্দুর রহমান বিন আউফ, তাকে হুম, প্রথম কিন্তু প্রস্তাব করা হলো যে আপনি খলিফা হবেন। কারণ আব্দুর রহমান বিন আউফ অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, ধনী ছিলেন, অ্যারিস্টক্রেট ছিলেন। তিনি বললেন যে না, আমি হব না, আমি মজলিস শুরার সদস্য হিসাবেই যথেষ্ট। খলিফা উমরকে বলা হলো, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনাকেও বলা হলো। উনিও বললেন যে না। হযরত আবু বকর, সরি, খলিফা ওমর এবং আব্দুর রহমান বিন আউফ দুজনেই খলিফা আবু বকরের হাতে ধরে সমর্থন জ্ঞাপন করলেন। পরবর্তী সময় উসমান আসলেন, তারপরে হজরত আলী আসলেন, সবাই এসে হজরত আবু বকরকে নির্বাচন, ইট ওয়াজ এ ডেমোক্রেটিক প্রসেস, ইট ওয়াজ হুম। অলসো এন ইলেকশন বিফোর 1400 years ago। তো সুতরাং যারা আন্দোলনটা করলো, বিপ্লবটা করলো, তারা তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু বর্তমান যে সরকার পরিচালনা করছেন প্রফেসর ডক্টর ইউনূস, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইলেকশন। এটা আমরা যেভাবেই বলি, এটা আমার একটা ইন্ডিভিজুয়াল অপিনিয়ন। আমি বলছি না যে আমার এটা সবাই অ্যাকসেপ্ট করবে, এটা আমার। তো এই সরকার বসেছে আপনার আপনার 5ই আগস্ট, 4 দিন পরে সরকার গঠন হলো। হুম, অগাস্ট মাসের 5ই আগস্টে আগের সরকার পড়ে গেল, পতন হলো। হুম, পরবর্তী সময় আসলো এবং সেটা 8 মাস হলো মাত্র, সামথিং। তো সেখানে 8 মাসে একটা সরকার কি কত ক্যারিসমেটিক দেখাবে? 8 মাসের একটা সরকার থেকে এত অত্যন্ত অল্প সময়ের একটি সরকার, সেই হুম, সরকারের কাছে আমাদের চাহিদারও কিন্তু একটু বেরোমিটার থাকবে। আমরা রাইট। কতটুকু আমরা চাইতে পারি 8 মাসের একটি সরকারের কাছে হ্যাঁ, সংস্কার, কিন্তু যতটুকু সেটাও করবার কিন্তু কথা সেটা ততটুকু বিবেচনায় করতে রাখতে পেরেছি বলে, হবে। যতটুকু করবার কথাই আপনারা ততটুকু করতে পেরেছে বলে মনে করেন, জাস্ট এক লাইনে হানার মধ্যে শেষ করে বলার চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো বলছি যে দ্রব্যমূল্য তো একটি জায়গায় এসছে, এবার তো রমজানে মানুষ হুম, একটি সাধারণ মানে একটা, বা দ্রব্যমূল্যটা তো মোটামুটি স্থিতিশীল ছিল। মানুষ তো ইফতারি টিফতারি কিনেছে, ফল ফ্রুট কিনেছে, ভালোভাবে ঈদ করেছে। তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আর আমি তো যেহেতু নিজে বাজার করি, হ্যাঁ, ইফতারি কিন্তু কিনেছি, আমি জানি। এভাবে চলতে থাকার বিনিময়ে কি সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবার কোনো প্রয়াস না, দেখেন না, না, আপনি? আমি কিন্তু একবারও সাগর ভাই, আমি এই ধরনের আনডেমোক্রেটিক এন্ড আনপার্লামেন্টারিয়ান কথা আমি বলবো না। হুম, আমি যেটা বলছি যে 8 মাস সময়টা খুব বেশি না। আট হুম, মাসে অনেক বেশি আমরা কতটুকুন চাইতে পারি, তাই না? তো আচ্ছা। এখন দেশ চালানো খুব কঠিন ব্যাপার, এটা স্বীকার করতে হবে আপনাকে। হুম, এখন যে বিষয়টা আমি যেটাতে আসতে চাচ্ছি সেটা হলো এই, যে সংস্কার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাংলাদেশে। এই দেশ স্বাধীন হওয়ার পরে এই যে রাজনীতির প্রসেস চলছে, হুম, এতে অনেক মানে অনেক কিছু জট ঝামেলা তৈরি হয়েছে।
এইগুলো যদি আসলে সংস্কারের মাধ্যমে এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করা যায়, এগুলোকে যদি একটি সলিউশনের জায়গায় আনা যায়, তাহলে পরবর্তীতে ধরেন ফ্যাসিস্ট বলেন, ডিকটেটর বলেন, বা নির্বাচনে ম্যানিপুলেটিং বলেন, নির্বাচনকে নিজের দলের আয়ত্তে নিয়ে নেওয়া, ক্ষমতায় থাকা অবস্থায় এই জিনিসগুলো, এই উপসর্গগুলো ঘটবে না। এবং জি। যেমন ধরেন যদি কোনো ব্যক্তিকে যদি আমরা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে না চাই, এটা যদি সংস্কারে এন্ডোর্স করা হয়, তাহলে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। তিনি যতই মানে 5 5 10 বছর চালিয়ে যতই একেবারে জনপ্রিয়তার শীর্ষে থাকুন না কেন, তিনি আর হবেন না। যেমন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যতই জনপ্রিয় হন না কেন, তিনি দুইবারের বেশি আর এখানেও নির্বাচিত গ্যাপ হবেন আছে, না। এখানেও গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। বিএনপির ওই প্রস্তাবের মধ্যে অনেকে বলছে যে গ্যাপ আছে, পর পর দুইবার হতে পারবে না এটা বলা হচ্ছে, কিন্তু না, জীবনে দুইবারের পরপর বেশি হতে দুইবার পারবে না কেউ, তিনি এটা বলা হচ্ছে। দুইবার, আমি যেটা আমার ওপিনিয়ন দিয়ে, আমিও তো একটা 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 সিনিয়র সিটিজেনের জায়গায় পৌঁছে গেছি। আমার কথা হলো দুইবার যিনি, পরপর না, দুইবার যিনি হয়েছেন আর হতে পারবেন না। মানে জীবনে তিনি হতে পারেন, হ্যাঁ, এইটা আমেরিকাতে আর আমেরিকাতে এইটা আর এটার বিএনপির ওই প্রস্তাবের মধ্যে একটু ফারাক আছে, সেটাই বলতে চাচ্ছি। যাক, সেটা ভিন্ন আচ্ছা, আলোচনা। আমেরিকা শুধু একবার ব্যত্যয় ঘটেছিল। হুম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে 3বার করা হয়েছিল বিকজ অফ দ্য এমার্জেন্সি, হুম। and it was particularly a particular change according to the situation prevailing for সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এইটাই কিন্তু তারা আর এটাকে এনকারেজ করেননি। জি। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট শুধু 3বার হয়েছিলেন, ফর হোয়াট টাইম। কিন্তু আমার প্রশ্ন হলো এই, দুইবার এর বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না হয়, তাহলে লেগেসি তৈরি হবে না। জি। যে ঠিক আছে, এই যে আমরা এসব নিয়ে কথা বলবো, কিন্তু আপনি বংশানুক্রমিক রাজনীতিটা, আপাতত যতটুকু বুঝতে পেরেছি। বংশানুক্রমিক রাজনীতিও খারাপ। জি। এতে আপনার কথা মেধার যতটুকু যাচাই বুঝতে হয় না। পেরেছি, আপনি এখন মনে করছেন যে পলাশ ভাই আওয়ামী যদি লীগের। ট্যালেন্টেড লোক হয়, হ্যাঁ। আপনি শেষ করেন, আপনি বলে শেষ না, করেন, তারপরে আমি বলবো। এখানে আপনার পর্বটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনি যতটুকু বোঝাতে চেয়েছেন বা যতটুকু আমি বুঝতে পেরেছি, যে আপনি মনে করছেন যে আওয়ামী লীগের কোনোভাবেই ফিরে আসার কোনো সম্ভাবনা আপনি দেখছেন না, এটা আমি গ্রাউন্ড এখন জিরো পর্যন্ত দেখছি না। দেখছেন না। আর আর একটু এই। কথা আমি বলবো, বলে নেই, জি। কোন ব্যক্তির ব্যক্তিগত মেধা যদি থাকে, এটার মূল্যায়ন হওয়া উচিত। হুম। কোন ব্যক্তি যদি বারবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন, তার পরিবারের মধ্যে এক ধরনের লেগেসি তৈরি হয়, বংশানুক্রমিক শাসন, যেটা অনেক সময় ভালো হয় না। আপনার প্রধানমন্ত্রী একাধিকবার নির্বাচিত হয়েছেন, তার ছেলেই যে তার মতো যোগ্য হবেন এমনটা তো নয়। তার তার এই বংশের বাইরেও তো অনেক লোক অত্যন্ত মেধাবী হতে পারেন, যিনি রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করতে পারবেন। তো সেই হুম। সুযোগটা কেন একজন মেধাবী লোককে আমরা দিব না? এইটা হলো আমার কথা। ধন্যবাদ।